স্বাগত সান্ধ্যবাজারের আয়োজনে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তন্ময় কুমার রায়। হানিও না গাইতাম বলে আমার স্বামী সে আটকে পড়েছে ওষুধ কোনো খোঁজ খবর না আজকে 7 দিন। ঘর বাড়ি সবগুলো উড়ে লেগেছে, আমরা এখন কষ্ট করতেছি। আমরা এক দোতলা বাড়িতে উঠছি। প্রশাসনের সহযোগিতা দরকার, হেলিকপ্টার দরকার এবং ইঞ্জিন চালিত নৌকা দরকার। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে 44,97,535 জনের হিসেবে আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। আর পরিবার যদি বলেন সেক্ষেত্রে 11 জেলায় 8,87,629 জন। ডাউন স্ট্রিমে আছে, তাদেরকে জানানোটা একটা নৈতিক দায়িত্ব তাদের, এটা তারা করেনি। উজানে যে জলাধারগুলো আছে সেই জলাধারগুলো যদি ছেড়ে দেয় তাহলে পানি কোন দিক দিয়ে আসবে, সেই এলাকাগুলোকে আমার মুক্ত রাখা উচিত ছিল। মুক্তি, ভয়াবহ বন্যায় মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্র আমরা দেখছিলাম এবং তাদের কথাগুলো আমরা শুনছিলাম। কান্নাজড়িত কণ্ঠে আসলে তারা বলছিলেন তাদের দুর্ভোগ এবং দুর্দশার কথা। ভয়াবহ বন্যায় মুক্তি কুমিল্লায় 6 জন সহ আমরা দেখতে পাই যে আক্রান্ত যে 7টি জেলার রয়েছে সেই 7 জেলায় 16 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন পর্যন্ত প্রায় 45 লাখ মানুষ। এবং আক্রান্ত যে 11টি জেলা রয়েছে সেখানকার নদ নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে এবং একই সঙ্গে সব হারিয়ে এক ধরনের অনিশ্চয়তায় দিনাতিপাত করছেন দুর্গত এলাকার মানুষ। একদম ঠিক বলছিলেন তন্ময়। তবে উজানের পানি কমতে শুরু করায় কিন্তু বন্যা পরিস্থিতি উন্নতির লক্ষণ দেখছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন যে এই যে পূর্বাভাসের যে ত্রুটি, এটির কারণে কিন্তু এবারের বন্যা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে। সান্ধ্যবাজারে নিয়ে রয়েছে বিস্তারিত। থানা এই মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আদালতকে বলেন যে এই আসামি এই ঘটনার সঙ্গে উস্কানিদাতা হিসাবে প্রাথমিক তদন্তে তাদের তথ্যবদ্ধ পাওয়া গিয়েছে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে জড়িত প্রতিমান হওয়ায় এই আসামিকে আর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তন্ময়, আমরা দেখছিলাম এবারে 5 দিনের রিমান্ডে নেওয়া হলো সাবেক মন্ত্রী, ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং 14 দলের অন্যতম নেতা রাশেদ খান মেননকে। এবং নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সান্ধ্যবাজারে এ নিয়েও জানাবো বিস্তারিত। তবে শুরুতেই জানাতে চাই দেশের বন্যা পরিস্থিতির খবর। ভয়াবহ বন্যায় কুমিল্লা, নোয়াখালী সহ 7 জেলায় 16 জনের প্রাণহানি হয়েছে। পানিবন্দী প্রায় 45 লাখ মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে মাইলের পর মাইল ছুটছেন বন্যা দুর্গতরা। দুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছেন না অনেকেই। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সেনা সদস্যদের পাশাপাশি ঝাঁপিয়ে পড়েছে সাধারণ মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাবেন শামীমা রহমান শামী। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বসতবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট আর ফসলের জমি। অনেকেই জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে আর ঘরের চালে। যতদূর চোখ যায় শুধুই পানি আর পানি। ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা সহ প্রায় সব উপজেলার পরিস্থিতি একই রকম, যাতে পানিবন্দী লাখো মানুষ। জেলার সব থেকে ভয়াবহ পরিস্থিতি পরশুরাম উপজেলার সীমান্তবর্তী বিলোনিয়া, মির্জানগর, বসুরা, আনন্দপুর, কালিকাপুর সহ বেশ কিছু এলাকায় ঘরবাড়ি সব তলিয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন সেখানকার মানুষ। দোতলা ঘর ভাঙিয়ে গেছে, তো আমরা 2 তলার বিল্ডিং এ রাতে সাদের এই সুদূর ভিতরে তো কোনো যাওয়া কখনো সম্ভব না। এখন বাচ্চা কাচ্চা তো ছাদের উপরে, এখন তো যাওয়া আসায় খুব মুশকিল হয়ে গেছে। স্পিড বোট নিয়ে দুর্গতদের উদ্ধারের চেষ্টা করছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংগঠন। তবে চাহিদার তুলনায় সাহায্য অপ্রতুল। জেলা শহরের সঙ্গে পুরোপুরি বন্ধ সড়ক যোগাযোগ, বন্ধ রয়েছে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ। মোবাইল নেটওয়ার্ক না থাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না দুর্গতরা। ধারণার চেয়েও ভয়াবহ পরিস্থিতি ফেনীর। আমার স্বামী খেতে কোথাও চাকরি করে, ওখানে সে আটকে পড়েছে ওষুধ, কোনো খোঁজ খবর না আজকে 7 দিন। এই বোটটা আমরা ঢাকা থেকে সদরঘাট থেকে ভাড়া করে আনছি। সেই একটা বোট দিয়ে আমরা এলাকার পুরোটার মধ্যে রেস্কিউ করতেছি। মানুষ অনেক কষ্ট, যারা মেন রোডে আছে তারা বাঁচতেছে, আর যারা গ্রাম অঞ্চলে যারা
আছে তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসনের সহযোগিতা দরকার, হেলিকপ্টার দরকার এবং ইঞ্জিন চালিত নৌকা দরকার। গত 40 বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি চট্টগ্রামের মানুষও। হালদার বাঁধ ভেঙে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। সহায় সম্বল হারিয়ে কোমর আর গলা সমান পানি মারিয়ে একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে এখন হাজারো মানুষ। শিশু আর বৃদ্ধদের কোলে পিঠে করে নিয়ে আসছেন স্বজনরা। ঘরবাড়ি, দোকানপাট, ব্যবসা সব ডুবেছে পানিতে। চট্টগ্রামে পানিবন্দী 2 থেকে 3 লাখ মানুষ। সবথেকে ভয়াবহ অবস্থা হাটহাজারী, ফটিকছড়ি, রওজান ও মিরসরাইয়ের। ছাদের উপরে ভাই তুই উদ্ধার করতে ওলা গেছে যে ওলারও দেখি না, মাইয়ারও দেখি না। এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাচ্ছি না, নেটওয়ার্কও নয় এবং যোগাযোগ করতে পারতেছি না এবং যাইতেও পারতেছি না। পানিবন্দী তো হাজার হাজার মানুষ, এখানে একতলা দোতলা সব ডুবাইলার। এদিকে ভারী বৃষ্টি ও ফেনীর মুহুরী নদী থেকে নেমে আসা পানিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলার 9টি উপজেলা। নোয়াখালী সদর, সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচর উপজেলার অধিকাংশ এলাকা পানির নিচে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। জেলায় প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী। তবে শুক্রবার সকাল থেকে রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। ঘর দুয়ারে পানি উঠে গেছে, রসিকের পানি উঠে গেছে, খাওয়া দাওয়ার খুবই অসুবিধা। আমরা বাইরে হইতেছি না, আজ 1 সপ্তাহ এখনো খাড়ের উপরে আছি। রান্না বান্না তো করতাম পারি না, মাছ আমনা ফারাইতাম হারি না। এদিকে স্বস্তি ফিরেছে ব্রাহ্মণবাড়িয়াতেও। বৃহস্পতিবার রাত থেকে নতুন করে বৃষ্টি না হয় কমতে শুরু করেছে বন্যার পানি। তবে এখনো পানিবন্দী 40টি গ্রাম। আখাউড়া স্থল বন্দরে পানি কমলেও স্বাভাবিক হয়নি পণ্য আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার। এই অঙ্কা পানিটা দূর কমছে, আজ 3 দিন ধরে পানি চিরা আইন না হুই আইন না হওয়া হয়েছে। এদিকে হবিগঞ্জে 5 উপজেলায় পানিবন্দী 40,000 মানুষ। ঘরবাড়ি ছেড়ে দুর্গতরা জীবন বাঁচাতে ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। সেখানেও নেই পর্যাপ্ত খাবার সহায়তা। গত 3 মাসে চতুর্থবারের মতো প্লাবিত হওয়া রাঙামাটির বাঘাইছড়ি নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বেড়ে প্লাবিত হয়েছে 30টি গ্রাম, যাতে উপজেলার বিভিন্ন সড়ক ডুবে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে মনু ও ধলাই নদীর কয়েকটি স্থানে ভাঙন দিয়ে পানি ঢুকছে মৌলভীবাজারে, যাতে প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম আর নষ্ট হচ্ছে ফসলি জমি আর মাছের ক্ষেত। শামীমা রহমান শাম্মী, এখন। বন্যা পরিস্থিতির একটি প্রতিবেদন আমরা দেখছিলাম। যদি একটু কুমিল্লার কথা বলতে চাই, কুমিল্লায় কিন্তু গোমতী নদীর বাঁধ ভেঙে 2টি উপজেলা একদমই প্লাবিত হয়ে গেছে এবং এই জেলাগুলোতে কিন্তু প্রচুর মানুষ এখনও পানিবন্দী রয়েছেন এবং যারা বন্যা দুর্গত রয়েছেন এই জায়গাগুলোতে, তারা সবাই তাদেরকে উদ্ধার করার যে কার্যক্রম সেটি আরেকটু জোরদার করার আকুতি জানিয়েছেন। এবং এই বানভাসী মানুষ যে এলাকাগুলোতে রয়েছে সেখানে কিন্তু খাবার সংকট যতটা সময় যাচ্ছে ততটাই তীব্র হচ্ছে। এবং এই ছবিটি দেখে মুক্তি আসলে বোঝা যাচ্ছে কতটা প্রবল বেগে দুর্গত এলাকায় আসলে পানি প্রবেশ করেছে এবং যেটি ধারণা করা হচ্ছে যে পানি যদি আরও বেড়ে যায় তাহলে সৃষ্টি হতে পারে মানবিক বিপর্যয়ের। সহকর্মী খালিদ সাইফুল্লাহর প্রতিবেদনে দেখব বিস্তারিত। হুহু করে লোকালয়ে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। বৃহস্পতিবার রাতে কুমিল্লার গোমতী নদীর বুড়িচং উপজেলার বুরবুরিয়া বেড়িবাঁধ ভেঙে যায়। আতঙ্কিত নদী পারের মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে দিক বিদিক। অনেক নারী পুরুষ গবাদি পশু নিয়ে বাঁধে আশ্রয় নিলেও অনেকেই আবার আটকা পড়েছেন বাড়ির ছাদে। আমার ঘরে এই পরিমাণ পানি, কিছু বাইর করানো জানে কোনো কিছু, সবকিছু ভিতরে রয়েছে। ঘর কাইতুই গেছে গা, এবার জিনিসপত্র যা আছে সব নষ্ট হয়ে গেছে, ভিজে গেছে পানি তুলে। যে পানি যাইতে আছে আমরা মনে হয় দোতলার ভিতরে কিছু মাল নিছি, দোতলা হয়তো যাইতে পারে যে পানি যাওয়া দেখলাম। তীব্র বেগে নদীর পানি জনপদে প্রবেশ করায় প্লাবিত হচ্ছে ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার বিস্তীর্ণ এলাকা। বানের জলে ভেসে গেছে শত শত মাছের ঘের, সবজি বাগান। চরের উর্বর মাটিতে ফলত সবজি, জোয়ারের পানিতে ডুবেছে সব। বানভাসী মানুষরা বলছেন এমন পরিস্থিতি তারা অতীতে কখনো দেখেননি। 20 বছর গত হয়ে গেছে, এই পরিস্থিতি দেখে নাই, এই প্রথম দেখলাম। সবাই জীবন বাঁচানোর তাগিদে আমরা এখন জীবন বাঁচানোর চেষ্টা আছি। এদিকে পানিবন্দী মানুষদের উদ্ধার তৎপরতার গতি সন্তোষজনক নয় বলছেন ভুক্তভোগীরা। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে মোবাইল সংযোগও। সেনাবাহিনী কিছু নৌকা ট্রলার দিয়ে মনে করেন কিছু লোক উদ্ধার করছে। আজকে পানির স্রোত এতটাই বাড়ছে যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন বা যে বলেন, সরকারি কোনো কর্মী নেই। এদিকে প্রেগনেন্ট মহিলা আছে, ওদেরকে উদ্ধার করতে হবে বা এই স্পিড বোট লাগবে আরো অনেক।
সময় বাড়ছে জনপদের মানুষের উদ্বেগ আর উৎকণ্ঠা। বানের জলে ভাসছে মাছ, ফসল, ভাসছে তাদের স্বপ্ন ও সম্ভাবনা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। কিছুক্ষণ আগে ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ জানিয়েছেন সাজিদ আরাফাত। ফেনীর যে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবস্থা আমরা সারাদিন ব্যাপী দেখিয়েছি, ঠিক সন্ধ্যাবেলায় কিন্তু সেই একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এর পেছনের যে সড়কটি সেটি একেবারেই ভেসে গিয়েছে পানিতে, এবং সেই পানি ধরে কিন্তু প্রান্তিক অঞ্চলে যারা দীর্ঘ সময় ধরে পানিবন্দী রয়েছেন সেই মানুষগুলো এখনো শহরের দিকে আসতে শুরু করেছেন, এবং তাদের যে মূল্যবান জিনিসপত্র সেগুলো নিয়েও কিন্তু তারা আসছেন। অনেকে ঘর বাড়ি ভিটেমাটি সবকিছু হারিয়েছেন, শুধুমাত্র কোনো রকম কষ্ট করে জীবন নিয়ে তারা কিন্তু এই পথে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন উদ্ধারকারী নৌকা রয়েছে, কলার ভেলা বানিয়ে, কলা গাছের ভেলা বানিয়ে কিন্তু বিভিন্ন মানুষকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। সন্ধ্যা বিকেল থেকে আমরা দেখছি এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনো কিন্তু মানুষের যে ঢল শহরমুখী হওয়ার সেই ঢল কিন্তু থামেনি। বিভিন্ন বয়সী মানুষ যারা নিদারুণ কষ্টে আছেন এবং এই দুর্যোগে যারা কষ্ট পাচ্ছেন কয়েকদিন ধরে, যাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, খাদ্যদ্রব্যের সংকট, বাসাবাড়িতে রান্না করার তো কোনো অবস্থা নেই, বরঞ্চ থাকার যে আসবাবপত্র সেগুলো কিন্তু অনেকের ডুবে রয়েছে এবং তারা ছাদের উপরে আশ্রয় নিয়েছেন। এমন চিত্র আমরা সারাদিন ব্যাপী দেখেছি ফেনীর এই সদর উপজেলার বিভিন্ন এলাকায়। সেই জায়গা থেকে একটু জানাতে চাই যে এখানে বিভিন্ন সংস্থা উদ্ধার কাজ চালিয়েছে আজ সারাদিন, তবে তারা যেটি বলছিলেন যে এখনো কিছু গভীর এলাকা রয়েছে যেগুলোতে পৌঁছানো সম্ভব হয়নি, অর্থাৎ কি পরিমাণ ভয়াবহতা চলছে এই বন্যা পরিস্থিতির সেটি আসলে বোঝাই যাচ্ছে। আমরা দেখছি কলা গাছের ভেলা কিংবা অন্যান্য নৌকা, ছোট ছোট ভাসমান যে জিনিসগুলো রয়েছে সেগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা আসছেন এখনো কিন্তু অনেক মানুষ। এছাড়া আমরা দেখেছি নৌবাহিনী, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর হেলিকপ্টার টহল দেখেছি আমরা সারাদিন ব্যাপী। তারা হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান চালানোর যে প্রচেষ্টা সেটি কিন্তু তারা করছেন আমরা দেখছি। নারী, শিশু সহ অনেকেই আটকা পড়ে রয়েছে, বৃদ্ধরা, তাদেরকে তারা তাদের যে উদ্ধারকারী বোট রয়েছে সেগুলোতে করে কয়েকজনকে কিন্তু আজ উদ্ধার করে নিয়ে এসেছে। আমরা দেখেছি গর্ভবতী নারীদেরকেও তারা কিন্তু আশ্রয় স্থান অর্থাৎ নিরাপদ আশ্রয়ের পৌঁছে দিয়েছে, এরকম চিত্র আমরা দেখেছি। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে নৌবাহিনীর এই টহল টিম কিংবা উদ্ধারকারী যে টিম সেটি কিন্তু এখানে কাজ করবে যতদিন না পর্যন্ত এই বন্যা পরিস্থিতির যে উন্নতি হয় ততদিন পর্যন্ত তারা কাজ করবে, এবং আগামীকালও তারা সদর উপজেলা ছাড়িয়ে আরও একেবারে গভীর যে উপজেলাগুলো রয়েছে, প্রত্যন্ত গ্রাম, ছাগলনাইয়া বলি কিংবা সোনাগাজীর দিকে যে জায়গাগুলোতে বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, সেই জায়গাগুলোতে তারা পৌঁছানোর চেষ্টা করবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং আরো কয়েকদিন এই বন্যা পরিস্থিতির অবনতি বা এমন ভয়াবহতা থাকবে এটি আসলে কোনো কিছুই বলা মুশকিল, তবে তারা আশা প্রকাশ করছেন যে ধীরে ধীরে এই পরিস্থিতির উন্নতি হবে এবং এই যে অসুবিধা বা যে দুর্দিনে তারা পড়েছেন সেটি ধীরে ধীরে কেটে যাবে, এমন আশাবাদী তারা করছেন এখানকার বানভাসী যে মানুষরা রয়েছেন। তো এই ছিল আমার কাছে ফেনী থেকে সবশেষ খবর। এদিকে চট্টগ্রামে বন্যার পানি বাড়তে থাকায় আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মাঝে। এরই মধ্যে পরিবার নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন বন্যার্তরা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের মিরসরাইয়ের করের হাট উচ্চ বিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। জিয়াদ, জানাবেন যে আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত কতজন মানুষ আশ্রয় নিয়েছেন এবং তাদের বর্তমান অবস্থা কি এখন? তন্ময়, আশ্রয়কেন্দ্রে কিন্তু হাজার হাজার মানুষ, আমরা দিনভর যে সংবাদ প্রচার করেছি তাতে দেখিয়েছি যে ফেনীর ছাগলনাইয়া সহ বিভিন্ন অংশ থেকে করের হাটের এই অংশ ধরে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে এসেছেন। এখনও আমরা সন্ধ্যা নামার আগেও দেখেছি যে অসংখ্য মানুষ নিরাপদ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন, এবং এখানে চট্টগ্রামে যে আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে সেই আশ্রয়কেন্দ্রের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে বড় যে আশ্রয়কেন্দ্রটি করের হাট উচ্চ বিদ্যালয়, এখানে 4 তলা একটি ভবনের পাশাপাশি দোতলা 3টি ভবনে
আশ্রয় নিয়েছেন বন্যার্তরা এবং যারা এসেছেন এখানে তাদের একেবারেই যাদের আত্মীয় স্বজন নেই আশেপাশে তারাই কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন এবং একেবারে উদ্বিগ্ন সবাই এখানে আসা। আমরা দেখেছি যে তারা তাদের ঘরে যে সহায় সম্বল ছিল, অনেকের যে শিক্ষাগত সনদপত্রগুলো রয়েছে সেগুলো ফেলে এসেছেন, অনেকে মূল্যবান জায়গা জমির যে কাগজপত্র সেগুলো ফেলে এখানে চলে এসেছেন, গবাদি পশু আসবাবপত্র সব ফেলে এসেছেন, শুধুমাত্র প্রাণ হাতে নিয়ে কোনো রকম তারা এই আশ্রয় কেন্দ্রগুলোতে এসে অবস্থান নিয়েছেন। তবে এখানে আমরা কথা বলেছি তাদের সাথে, তারা বলছিলেন যে এখনো পর্যন্ত খাবারের বেলায় কোনো তাদের সমস্যা হয়নি। সকালবেলা তাদেরকে নাস্তা থেকে শুরু করে দুপুরের যে খাবার, এছাড়া এর পাশাপাশি শুকনো খাবার সেগুলো বিতরণ করা হয়েছে, পানি দেওয়া হয়েছে পর্যাপ্ত। এখানে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে এখানে স্বেচ্ছাসেবীরা ছুটে আসছেন, যেটি আমার কাছে পুরো দিনে মনে হয়েছে বাংলাদেশের নানান প্রান্ত থেকে আসলে সাধারণ মানুষ যেভাবে ছুটে এসেছে বন্যার্তদের উদ্ধারে কিংবা বন্যার্তদের সহযোগিতায়, সেটি আসলে যে বাংলাদেশের যে সম্প্রীতি সেটির একটি স্বাক্ষর আমরা দেখেছি। বাইরে দেখতে পাচ্ছেন এখানেও আশ্রয়কেন্দ্রের সামনে অনেকটা কোমর সমান পানি জমে আছে, সে পানি পার হয়েই কিন্তু এখনো পর্যন্ত আশ্রয়কেন্দ্রে মানুষ আসছেন তার সহায় সম্বল নিয়ে। পাশে আপনি দেখতে পাচ্ছেন যে রান্নাবান্না চলছে একটি জায়গায়, যেখানে আশ্রয়কেন্দ্রে যারা আছেন তাদের জন্য এখানকার মানুষ কিংবা সরকারের পক্ষ থেকে যেই খাবার আসে সেখানে রান্নাবান্না করে রাতের খাবারটি বিতরণ করা হচ্ছে এবং এখানে দিনরাত 24 ঘন্টাই রান্নাবান্নার কাজ চলছে। এবং এই স্থানীয় মানুষের পাশাপাশি আশেপাশের মানুষও কিন্তু এই বন্যার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও দেখেছি। তবে এর বাইরে কিন্তু তন্ময় এই পুরো এলাকা যে প্লাবিত হয়েছে সেখানে এখনও হাজার হাজার মানুষ আসলে উদ্ধারের অপেক্ষায় আছেন। বিশেষ করে ফেনীর অংশগুলোতে ঘরের চালে, দোতলার ছাদে কিন্তু অসংখ্য মানুষ এখনও অবস্থান করছেন যে তাদেরকে অন্তত গিয়ে কেউ উদ্ধার করে নিয়ে আসবে এই পর্যন্ত। তো এখানে আমরা দেখেছি যে চিকিৎসকও আছেন, যে প্রয়োজনে কেউ অসুস্থ হলে সেই চিকিৎসা সেবাটিও এই আশ্রয় কেন্দ্রগুলোতে দেওয়া হচ্ছে। তন্ময়, নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব, সে সময় নিশ্চয়ই নতুন কোনো তথ্য জানতে পারবো। দর্শক, মিরসরাইয়ের করের হাট উচ্চ বিদ্যালয়ে যে আশ্রয় কেন্দ্রটি খোলা হয়েছে সেখান থেকে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পরিস্থিতি উন্নতির আভাস দিয়েছে। আবহাওয়া অফিস বলছে আগামী 3 দিন থেমে থেমে বৃষ্টি হবে, তবে 26 তারিখ থেকে উন্নতি হবে পরিস্থিতির। এখনো পর্যন্ত 11টি জেলার 77 উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 45 লাখ মানুষ। মাঝারি মন জানাবেন বিস্তারিত। স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, চারদিক শুধু পানি আর পানি, ডাঙার দেখা নেই। পানির তীব্রতা এত বেশি যে তলিয়ে গেছে পাকা ঘরবাড়ি, উদ্ধারের আকুতি জনে জনে, অনেকের ঠাঁই হয়েছে উঁচু ভবনে। দুর্যোগ মন্ত্রণালয় বলছে 11টি জেলার 77টি উপজেলা প্লাবিত হয়েছে বন্যার পানিতে, আর পানিবন্দী প্রায় 45 লাখ মানুষ। ইতিমধ্যেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বন্যার্তদের জন্য। ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানায় দুর্যোগ মন্ত্রণালয়। আহত আমরা পাইনি, তবে এ পর্যন্ত মৃতের যে আমরা সব তালিকা পেয়েছি 2 জন মহিলা সহ মোট 13 জন, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে 44,97,535 জনের হিসাব আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। আর পরিবার যদি বলেন সেক্ষেত্রে হলো যে 11 জেলায় 8,87,629 জন। উজানের ঢল ও বন্যার আগাম তথ্য পাওয়া নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যেই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ভারতের সাথে তথ্য আদান প্রদানের কোনো চুক্তি নেই বাংলাদেশের। ভবিষ্যতে এই চুক্তির বিষয়ে কাজ করবেন তারা। দুর্যোগ মন্ত্রণালয়ের মতোই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। বর্তমানে 14টি পয়েন্টে পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টগুলোতে অধিকাংশ স্থানে পানি আগামী 48 ঘন্টায় বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং সার্বিকভাবে আগামী 48 ঘন্টায় অনেক স্থানই এই আক্রান্ত জেলাগুলোর অনেক স্থানই বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমাদের চলমান কার্যক্রম আছে, সেগুলোকে আরও অধিক উজানের নদী তথ্য পাওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারত সরকারকে অবহিত করেছেন এবং এই বিষয়ে প্রক্রিয়া চলমান আছে।
আর আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য বলছে আগামী ২৬ তারিখ থেকে বৃষ্টি কমতে শুরু করবে। এর আগের ৩ দিন থেমে থেমে বৃষ্টি হবে। আমাদের আগামী ৭২ ঘন্টায় যে পূর্বাভাস, তাতে বৃষ্টিপাত বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এই সকল জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তারপরে ২৬ তারিখের পরে গিয়ে হয়তো বা বৃষ্টিপাতের কিছুটা হ্রাস হতে পারে এবং সেক্ষেত্রে হয়তো নদ নদীর পানি তখন কিছুটা হ্রাস পেতে পারবে ক্রমান্বয়ে। বন্যা কবলিত এলাকাসহ ঢাকায় ঝড়ো বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। মাঝার ইমন, এখন ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ তহবিল কর্মসূচি চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সানি মৃধা। চলে যাচ্ছি তার কাছে। সানি, জানাবেন যে এখন পর্যন্ত কি পরিমাণ নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, এবং একই সঙ্গে নানা রকম জিনিস আসছে আমরা শুনছিলাম। এই জিনিসগুলো বা এই যে অর্থ যেটি সংগ্রহ করা হচ্ছে সেটি দিয়ে কিভাবে আসলে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে? তন্ময়, আপনি জানেন যে আজকে দ্বিতীয় দিন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন তাদের উদ্যোগে যে ত্রাণ সংগ্রহ চলছে, সেটার এখন পর্যন্ত সেই সংগ্রহটা চলমান রয়েছে। অর্থাৎ সকাল 10টা থেকে শুরু হয়ে যে তাদের এই ত্রাণ সংগ্রহ চলবে 8টা পর্যন্ত বা 8:30 পর্যন্ত, বা যতক্ষণ পর্যন্ত আসলে যারা ত্রাণ দাতা তারা এসে ত্রাণ দিবেন ততক্ষণ পর্যন্ত চলবেন। অর্থাৎ এর পরে হয়তো জানা যাবে আসলে আজকে কি পরিমাণে অর্থ ফান্ড কালেকশন করা হয়েছে। বাট আপনাকে যদি বলি যে নগদ অর্থের বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত না হওয়া গেলেও কিন্তু আমরা যেটা জানি যে শুকনা খাবার বা জামা কাপড় বা যেভাবে বন্যার্তদের সহযোগিতার জন্য মানুষজন আসছে, তারা কিন্তু তাদের যে অন্য যে ত্রাণ সামগ্রী সেই জিনিসগুলো কিন্তু যে টিএসসির ভিতরে যে কক্ষগুলো আছে সেগুলো কিন্তু একদম ছয়লাভ হয়ে গিয়েছে। এবার আমরা জানি যে এটা একদম স্তূপ হয়ে গিয়েছে। অর্থাৎ আজকে তাদের ত্রাণ সংগ্রহ কালেকশন শেষে কিন্তু রাতে তাদের যে একটা টিম তারা কিন্তু বন্যার্তদের সহযোগিতা করতে চলে যাবে। গতকালকেও কিন্তু একই অবস্থা হয়েছিল। গতকালকে যে অর্থ তারা নগদ কালেকশন করেছিল সেটা শুধুমাত্র নগদ অর্থই কালেকশন হয়েছিল প্রায় 14 লাখেরও বেশি টাকা। মোবাইল ব্যাংকিং মাধ্যমে কিন্তু আরও সেই টাকাটা একদম প্রায় 30 লাখের কাছে চলে গিয়েছিল। আর আজকে তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তাদের যে অর্থ কালেকশন এটা কিন্তু কালকের তুলনায় আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে যদি একটু বলি যে সকাল থেকে যে পরিমাণে লোক জড়ো হচ্ছিল, সেই লোকের জড়ো হওয়ার মাত্রাটা কিন্তু ক্রমশই বাড়ছিল। অর্থাৎ মানে তাদের দিন যত ঘনিয়েছে, সন্ধ্যা নেমেছে, তত লোক কিন্তু টিএসসিতে আসলে জড়ো হয়েছে এবং তারা সবাই বন্যায় কবলিত আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে কিন্তু তারা এসে হাজির হয়েছে। ছোট বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণীরা তাদের নিজের যে যার সামর্থ্য মতো কিন্তু তারা এই সহযোগিতা করছে। এখন পর্যন্ত কিন্তু তাদের গতকাল তারা ত্রাণ সহযোগিতা করেছিল 700 থেকে 800 টন পর্যন্ত তারা বন্যার্ত এলাকায় ত্রাণ সহায়তা করতে পেরেছিল এবং একই সাথে কিন্তু যে তাদের 200টি বোট তাদেরকে উদ্ধার করার জন্য কাজ চলছে। তো এই মুহূর্তে আমার কাছে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কালেকশনের যে সবশেষ তথ্য এই ছিল আমার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চলছে ত্রাণ তহবিল সংগ্রহ কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানি মৃধা। যেভাবে পারছে এই দুর্যোগকালীন সময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এরই অংশ হিসেবে কুমিল্লায় বন্যা দুর্গতদের জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছে সিটি গ্রুপ। শুক্রবার দুপুরে 20,000 কেজি খাদ্য সামগ্রী ভর্তি 2টি কাভার্ড ভ্যান জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। সিটি গ্রুপের পাঠানো খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ সহ বিভিন্ন শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার কাছে খাদ্য সহায়তা হস্তান্তর করেন সিটি গ্রুপের অর্থ ও হিসাব বিভাগের ব্যবস্থাপক মফিজুল ইসলাম। তিনি জানান, ভোক্তাদের আস্থার প্রতিদান দিতে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সিটি গ্রুপ সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে জনগণের পাশে থাকবে বলে জানানো হয়। কুমিল্লা এবং ফেনী জনসাধারণ যেভাবে বন্যা এফেক্টেড হলো, সেটার জন্য আমরা ডিসি মহোদয়ের ডাকে সাড়া দিয়ে ওনাদের সাথে আমরা সহযোগিতার জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে 20,000 কেজি প্রোডাক্ট নিয়ে আমরা এখানে ডিসি মহোদয়কে
হস্তান্তর করলাম, যাতে সাধারণ মানুষের বা বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে কাজে লাগে। এবং সিটি গ্রুপ সবসময় এই দেশের সাধারণ জনগণের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 5 দিনের রিমান্ড দিয়েছে সিএমএম আদালত। এর আগে বৃহস্পতিবার বিকেলে গুলশান থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের এই শীর্ষ নেতা। রাব্বি হোসেন জানাবেন বিস্তারিত। 5 আগস্ট পতন হওয়া শেখ হাসিনা সরকারের টানা 3 মেয়াদে 14 দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টিকে সবসময়ই কাছেই পেয়েছে আওয়ামী লীগ। আর এই যাত্রায় অন্যতম সহযোগী ছিলেন দলটির সভাপতি রাশেদ খান মেনন। মন্ত্রিত্ব পেয়েছিলেন 2 মেয়াদে। সবশেষ কোটা সংস্কার আন্দোলনেও আওয়ামী লীগ সরকারের নীতিগত সিদ্ধান্তে ভূমিকা রাখতে দেখা গেছে তাকে। আওয়ামী লীগ নেতাদের পর শিক্ষার্থী জনতার গণঅভ্যুত্থানে হত্যার দায়ে মুখোমুখি হতে হচ্ছে আইনের। আসামি হন নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায়। এরপর 14 দলের প্রথম নেতা হিসেবে গুলশান থেকে ডিবির হাতে গ্রেফতার হন বৃহস্পতিবার বিকেলে। শুক্রবার বিকেলে তোলা হয় সিএমএম আদালতে। 10 দিনের রিমান্ড চায় নিউ মার্কেট থানা পুলিশ। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত। এই ছাত্র জনতার এই আন্দোলন, সেই আন্দোলনকে তারা সহযোগিতা করে নাই, বরঞ্চ এর বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার জন্য তারা আহ্বান করে। এবং এর পরিপ্রেক্ষিতে পরে কয়েকদিন 2-1 দিন পরে আপনারা জানেন যে ছাত্র জনতার উপরে গত 19/7/24 তারিখে আপনার নিউ মার্কেটের নীলক্ষেত মোড়ে ছাত্র জনতার উপরে পুলিশ গুলিবর্ষণ করে এবং এই গুলিবর্ষণ করে সেখানে আব্দুল ওয়াদুদ নামে একজন আন্দোলনকারীকে পুলিশ গুলি করে হত্যা করা হয়। কোটা আন্দোলনে নিহতের ঘটনা ছাড়াও 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগে রাশেদ খান মেননকেও আসামি করা হয়। প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে জড়িত প্রতিমান হওয়ায় এবং তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আসামিকে আর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিনে আদালতে তোলা হয় শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার হওয়া কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে। তাকেও 5 দিনের রিমান্ড দেন আদালত। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শান্তবাজারের সময় হলো একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত। দেখছেন শান্তবাজার। বন্যার পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের সড়ক মহাসড়ক। এতে বন্দরে পণ্য আমদানি রপ্তানিতে দেখা দিয়েছে নতুন সংকট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী ও কুমিল্লা অংশে আটকা পড়েছে পণ্য বোঝাই বিপুল সংখ্যক গাড়ি। এতে বন্দরে বেড়েছে কন্টেইনার ও জাহাজ জট। যথাসময়ে পণ্য রপ্তানি নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টারনেট সেবা বন্ধ ও মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ব্যাহত হয় চট্টগ্রাম বন্দরের আমদানি রফতানি কার্যক্রম। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এবার বন্যার হানা। এতে রফতানিকারকদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। রফতানিকারকরা বলছেন, আন্দোলনের সময় কারখানা বন্ধ থাকায় ব্যাহত হয় উৎপাদন, একই সঙ্গে হাতছাড়া হয় অনেক অর্ডার। এ অবস্থায় যথাসময়ে পণ্য রফতানি না হলে অর্ডার বাতিল কিংবা ক্রেতারা পোশাকের দাম কমিয়ে দিতে পারেন বলে আশঙ্কা তাদের। সেই সঙ্গে দীর্ঘমেয়াদে রফতানির বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলেও আশঙ্কা তাদের। টাইপটা বিট করতে না পারলে কাস্টমারের কাছেও আমরা কনফিডেন্স হারাই। তারা এগুলো আমাদেরকে ডিসকাউন্ট দেয় অথবা এয়ার ফ্রেট করতে বলে অথবা ফিউচার বুকিংয়ের জন্য আমরা এক ধরনের প্যাকেজ করি। আবার খুব দ্রুত যদি কার্গো মুভ করা যায় ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। এদিকে গত কয়েকদিনে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন গড়ে 3.5 থেকে 4 হাজার পণ্য বোঝাই কন্টেইনার ডেলিভারি হলেও এখনও জমে আছে প্রায় 40,000 টুয়েস কন্টেইনার।
বৃহস্পতিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি উঠে যাওয়ায় কমেছে ডেলিভারি। ডিপো সংশ্লিষ্টরা বলছেন, এই অবস্থায় বন্দরে কন্টেইনার ও জাহাজ জটই শুধু বাড়বে না, বরং নতুন করে সংকটে পড়বে আমদানিকৃত পণ্য ডেলিভারি ও রফতানি বাণিজ্য। পরবর্তী দিনগুলোতে কিন্তু এই বাড়তি চাপটা আমরা হ্যান্ডলিং করতে গিয়ে আরও সিচুয়েশনটা আমরা মনে করি যে বর্তমানে যেটা আছে তার চেয়ে আরও ভয়াবহ সিচুয়েশন তৈরি হবে এবং এই সংকট নিরসনে আমাদের এখন থেকেই চিন্তা করা উচিত। জায়গা সংকট, বৃষ্টিসহ নানা কারণে পণ্য খালাসে বিলম্বে সম্প্রতি বন্দরে জাহাজের গড় অবস্থানকাল 2 থেকে বেড়ে দাঁড়িয়েছে 4 দিনে। জেটিতে ভিড়তে এক একটি কন্টেনারবাহী জাহাজকে বহির্নোঙরে অপেক্ষায় থাকতে হচ্ছে 3 থেকে সর্বোচ্চ 8 দিন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিপিং এজেন্ট ও আমদানিকারকরা। সেই সঙ্গে বিলম্ব হচ্ছে রফতানিতেও। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজারে এখনও চলছে চাঁদাবাজি। অভিযোগের তীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সহযোগী 3 শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে। এতদিন তাদের নিয়ন্ত্রণেই ছিল পুরো কারওয়ান বাজার। পরিবর্তিত পরিস্থিতিতে অভিযুক্তরা গাছাকা দিলেও বাজারে এখনও সক্রিয় তাদের অনুসারী ও লাইনম্যানরা। দেলওয়ার দরুন জানাবেন বিস্তারিত। অবস্থায় কারওয়ান বাজার আইসা আপনার দারোয়ানি বিল দিছি 50 টাকা 20 টাকা করে, সেই জায়গায় আমাদের থেকে 1000 টাকা করে প্রতি মাসে নিচ্ছে দারোয়ানের বিল শুধু। এই বাগবিতণ্ডা মাংসের দোকানি ও মার্কেট কর্মচারীর। পানি ও নিরাপত্তা রক্ষীর ফি বাবদ অতিরিক্ত টাকা দাবি করায় চটেছেন এই মাংস ব্যবসায়ী। বছরের পর বছর ফির নামে এভাবে আদায় করা হচ্ছে চাঁদা। দারোয়ান বিল 1000 টাকা, আমাদের এই মার্কেটে 750টা দোকান, 750টা যদি দোকান হয় 1000 করে হইলো কত? এগুলো আমরা যদি আগে যদি ঠিক আছে না দিতাম, লোকমান মিয়ার যে বাহিনী আমাদের উপরে নানানভাবে হুমকি দিত। যদি এগুলো চাঁদাবাজি যদি বন্ধ হয়, যদি ন্যায্যভাবে নেওয়া হয়, ঠিক আছে, তাহলে আমাদের তো মনে করেন গোস্তের প্রতি তো কম কিছু রাখা যায়, বেচা যায়। হুমকি দিত যে তোমরা ছাগল ঢুকাইতে পারবা না মার্কেটের ভিতরে, ছাগল ছাইড়া দেওয়া হবে। এক দল গেলে আরেক দল আসবে, সেই দলও খাবে, সেইভাবে এইভাবে যেন নৈরাজ্য সৃষ্টি আর না হয় আমাদের এই বাজারের ভিতরে। দোকানির এমন উত্তেজনায় সটকে পড়ার চেষ্টা করেন চাঁদা আদায়কারী। অপরাধ স্বীকার করে বললেন ভাড়ায় খাটছেন তিনি। আমি বেতনভোগী, আমার দায়িত্ব টাকা তোলার জন্য আমি টাকা তুলেছি। এই কারওয়ান বাজারের মুরগিপট্টি ঘুরেও মিলেছে একই অভিযোগ। দোকানিরা বলছেন পরিবর্তিত পরিস্থিতিতে চাঁদার হার আগের চেয়ে কিছুটা কমেছে, তবে পরিবর্তন হয়েছে চাঁদা আদায়কারীর। বিভিন্ন জনে নিত টাকা, পুলিশ প্রশাসনতে দইরা সবাই টাকা নিত। আগে তো নিত আমলিক লোকজন, আমলিক নেতা নিত। এদিকে সবজি সহ পাইকারি আড়তের দোকানীদের কাছ থেকেও চাঁদা আদায় অব্যাহত রয়েছে। ছাত্র জনতার আন্দোলনকালে কিছুদিন চাঁদা দিতে না হলেও এখন আবার সক্রিয় হয়ে উঠেছে চাঁদাবাজ চক্র। চাঁদা দেওয়া না হলে দেওয়া হচ্ছে হুমকি। রাজধানীর বাজারগুলোতে এখনও চাঁদাবাজদের দৌরাত্ম্য কমেনি। এই বাজারটিতেও এখনও দিনে কিংবা রাতে চাঁদাবাজদের সরব উপস্থিতি মিলছে। ব্যবসায়ীরা বলছেন তারা এতদিন অতিষ্ঠ থাকলেও মাত্র মুখ খুলতে শুরু করেছেন। আমরা এমনই একজনকে পেয়েছি যার মোবাইল ফোনে আমরা দেখছি জীবন মামা, কালু মামা সহ নানা জনের নাম, যারা মূলত এই সকল চাঁদাবাজ চক্রের সাথে সংশ্লিষ্ট। এটা তো নেতারা লয়ে গেছে, নেতারা তো নাই গেল না। নেতারা থাকলে সে দেখাইতাম, আমার 700 টাকা দিত এই পর্যন্ত। আমি রোজে কাম করি, আমি আপনার অর্ডার দিলে করবো, নাহলে আমি বাসা যাবো। এ নিয়ে অভিযোগেরও শেষ নেই কারওয়ান বাজারের ব্যবসায়ীদের। সরকার পরিবর্তন হয়েছে, আমরা চাইছিলাম চাঁদা দিতে পারবো না। যে কদিন ছাত্র মাঠে আসলে এই কদিন চাঁদা দেয় না। ছাত্র উঠে যাওয়ার পর আমলিকের বলাবেন সব পাইছে, আবার চাঁদা দাবি করেন। আমরা এই জিনিসটা কেমন কম দামে বেচবো? আমাকে 1 পিস লাউ 2 টাকা 3 টাকা লাভ করলে লাভ হবে, আমাকে সংসার চলবে। আগে একটু বেশি আসলে আর চাঁদা কম নেই, হালকা 200, আগে নিচে 300। ব্যবসায়ীদের দেয়া তথ্য বলছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের হয়ে 3 শ্রমিক লীগ নেতা নিয়ন্ত্রণ করতেন পুরো কারওয়ান বাজার, যার মূলে রয়েছেন শ্রমিক লীগ নেতা মোশাররফ মিয়া। অন্যদিকে মুরগি ও মাংসের পট্টি নিয়ন্ত্রণে ছিল লোকমানের হাতে। পাইকারি আড়তসহ সবজি বাজার নিয়ন্ত্রণ করে কাশেম ওরফে হাতকাটা কাশেম। তারা গা ঢাকা দিলেও সক্রিয় অনুসারী ও লাইনম্যানরা। দোকান ছাড়াও পণ্য সরবরাহকারী ট্রাক থেকেও চাঁদা আদায় নিয়মে পরিণত করেছে চক্রটি, যার প্রভাব পড়ে খুচরা বাজারে।
ব্যবসায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বাজার তদারকি ও কঠোরভাবে আইন প্রয়োগের দাবি ব্যবসায়ীদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। সান্ধ্য বাজারে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন সান্ধ্য বাজার। দক্ষিণ এশিয়ার স্বার্থে পাকিস্তানের সাথে আঞ্চলিক সহযোগিতা ও সম্পর্ক এগিয়ে যাওয়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্যে দক্ষিণ এশিয়ায় কোনো ভারসাম্য ছিল না, তাই ব্যবসা বাণিজ্যের লেভেল প্লেইং ফিল্ড ফিরিয়ে আনতে দুদেশের একসঙ্গে কাজ করবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে সাক্ষাতে পাকিস্তান হাই কমিশনারের সাথে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক এই কমিটির সদস্য। আঞ্চলিক সহযোগিতায় আমরা সবার পিছনে আছি, কিন্তু বিশ্বের আমরা সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। এই দক্ষিণ এশিয়াকে মধ্যে যে ইন্টিগ্রেশনটা দরকার সব দিক থেকে, শুধুমাত্র অর্থনৈতিক না, সব দিক থেকে একটা ইন্টিগ্রেশন দরকার। এটাকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। এটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে, সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে, লেভেল প্লেইং ফিল্ড রেখে এই বাইল্যাটারালি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শেষ করছি সান্ধ্য বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv তে।